দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদুল হাসান রঞ্জন। আমরা জানবো পেছনের 16 বছরের তার সংগ্রামী জীবন এবং বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটের তার নিজস্ব ভাবনা। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে বর্তমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে আপনার অবস্থানটা কি আসলে? এটা হয়তো আপনার অবগত আছে। আমি ধন্যবাদ জানাই আপনাকে আমার কাছে আসার জন্য, আমাকে প্রশ্ন করার জন্য। ওইটা আপনারা সবাই অবগত আছেন যে আমার সাথে কি অন্যায়টা করা হয়েছে। আমি তো এখন বহিষ্কৃত। আমি সাবেক ছাত্র নেতা, সিরাজ কলেজে 2 বার জিএস, 1 বার জিএস, জেলা ছাত্র দলের 12 বছরের সেক্রেটারি এবং সিরাজগঞ্জের সর্বোচ্চ জেল আমি কেটেছি। আমার চেয়ে বেশি। এই 16 বছর বললেন, 16 বছরে 11 বার আমি জেলে গেছি। 16 বছরে 11 বারে গেছি। যে জেলা বিএনপির কোনো নেতা বলতে পারবে না এতবার গেছে। 11 বারেরও অধিক মূল্য হয়। 11 বারে আবার কেয়ার আছে, প্রতি বছরই তো 2 বার করে আমি জেলে যাই। তাই 16 বছরে যে আমার উপর নির্যাতন, পৌরসভার নির্বাচন, সেই নির্বাচনে আমার নির্বাচন ধরা হইলো। আমি জেলে কলেজ মাঠে জনসভায়, সেই জনসভায় আমাকে প্রথমে এসে ধরা হইল। তার পরবর্তীতে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের জন্য যে প্রতিবাদ সমাবেশ ছিল, মহাসচিব প্রধান দিয়েছিল, তখন আমাকেই ধরা হইলো এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির দেয়। আমি এরশাদের আমলে আমাদের নেতারা যারা আমরা এখন 90 ছাত্র নেতা আছি, 2-4 বার একজন 1 বার 2 বার হয়তো জেলে 2, 4, 5, 10 দিন জোরে গেছে। আমি এরশাদ সাহেবের আমলে দীর্ঘ 9 মাস পাবনা জেলে ডান্ডাবের উপরে কাটিয়েছি। তারপরে আরো 6 বার আমি জেলে গিয়েছি এরশাদ সাহেব সময়। যারা আমি যে বললাম যে 1 বার হয়তো কেউ গেছে, কিন্তু আমি কিন্তু এরশাদ সাহেবের 9 বছরে 6 বার আমি জেলে গিয়েছি এবং 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস কেউ জেল কেটেছে। জেল আমি যে পরিমাণ কেটেছি, সিরাজগঞ্জে জামাত ইসলাম বলেন আর আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, আমার সমান জেল কেউ কাটে নাই। আর সেই রঞ্জন আজকে বহিষ্কৃত। আর আমি একটা ব্যক্তি, আমি যেটা ওপেন ফেসবুকে এসে লাইভে বলতে পারি যে আমার জীবনে আমি কমিটি বাণিজ্য করি নাই, আমি চাঁদাবাজি করি নাই। আমার ছাত্র জীবন থেকে শুরু করে আপনারা শুনবেন যে এই শহরে একটা রিপোর্টও নাই, এই জেলায় একটা রিপোর্ট নাই যে রঞ্জন ভাই অমুক জায়গায় টাকা দিচ্ছে বা রঞ্জন ভাই চাঁদা দাবি করছে বা রঞ্জন ভাই কমিটি বাণিজ্য করছে, কাউকে পোস্ট পদবি দিয়ে সে এটা করছে। এটা আমার জীবনে। আর 5 তারিখ পরে প্রশ্নই আসে না। আমি যখন 5 তারিখে দেখলাম যে এই অবস্থা, আমাদের 2-4 জন নেতার এত দৌড়াদৌড়ি এবং এমনকি তারা শহীদের রক্তের সাথে বেবেরি করছে। মার্ডার যে হচ্ছে 3টা সিরাজগঞ্জে, এই মার্ডার কেসের আসামিদের পার করে দিচ্ছে, তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে তাদের কাছ থেকে আর কি বলবো, এটা বলতেও লজ্জা লাগে। যার কারণে আমি কারোর সাথে মিশি নাই, কোনো নেতার সাথে মিশি নাই। আমি আমার বাড়ির গেটে বসছি, আমার বাড়ির ভিতরে বসছি এবং মানুষজন আসছে, কথা বলছি। আমি কোনো অফিসে যাই আজ পর্যন্ত, কেউ বলতে পারবে না একটা অফিস আদালতে আমি গেছি। প্রত্যেকটা নেতা ডিসি সাহেবের কাছে যায়, এসপি সাহেবের কাছে যায়, এই এলজিডি ভবনে যাচ্ছে, অবজ অফিসে যাচ্ছে, বিভিন্ন অফিসে যাচ্ছে, কাজ কর দিচ্ছে। আমি একটা ব্যক্তি যাইনি। যে অবস্থা 71-এর পরে যেরকম হয়েছে, এই নামতে একটা সময় ঘুরে আসবে, তো 5ই আগস্টের পরে এরকম হয়েছে, এটা হইতে পারে, এটাও আমি চিন্তা করি। আর আমার নীতিতেই এমনটা নেই যাবে এগুলা করি। আর সেই আমাকে শুধুমাত্র জেলা বিএনপির সেক্রেটারি ক্যান্ডিডেট আমি ভোট চাইছি, ভোটের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে আমি কমিটি চাইছি। এইটা হইলে আমি উঠে যাব। আমার জীবনে ভোটে আমি কখনো পিছিয়ে থাকি নাই। এখানে ভোট হইলে আমি উঠে যাবো, এটা এরা বুঝতে পারছে। এটার কারণেই আমার সাথে এই আচরণটা করা হয়েছে। আমাকে দল থেকে অনেকে কিন্তু যে আপনারা খেয়াল করেছেন যে পদ স্থগিত করেছে, যে 11 বছর রাগ দুঃখ বা কোনো অপরাধ করছে, আমাকে সরাসরি বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা না। আমার মতো সেদিন আমার বড় দুঃখ করে বললো, আরো অনেকেই বলে যে 10টা বিএনপি বহিষ্কার হবে, তাও রঞ্জন হওয়ার কথা না। আসলেই তাই, আমার হওয়ার কথা না, কিন্তু আমাকে শুধুমাত্র সেক্রেটারি ঠেকানোর জন্য এই কাজটা করা হয়েছে। যেটা আমি বলেছি, লাইভে এসে বলেছি, যেটার ভয়ে আমি কোথাও যাইনি, কারোর সাথে মিশি নেই, যে এরকম নাম আমার জীবনে নেই, এই নামটা যেন আমার জীবনে না আসে, সেই জায়গাটাই এরা নিয়ে এসছে। এটাও জানে, কারণ জনমত আমার পক্ষে আমি বুঝে গেছি, আমি জিতে গেছি, এটা বুঝি যে কারণ আমার ফেসবুকে যে আমি লাইভটা করেছি সেখানে 1.5 লাখের উপরে ভিউ হয়েছে, 600 শেয়ার হয়েছে, 2-2.5 হাজারের মতো কমেন্টস এসছে। একটা কমেন্টস খারাপ আমার বিপক্ষে আসে নাই। জনমত আমার পক্ষে, কর্মীরা আমার পক্ষে, তৃণমূল আমার পক্ষে। এটাতে আমি অবশ্যই আনন্দিত, খুশি যে আমাকে মানুষ এতটা ভালোবাসে। জি, অসংখ্য ধন্যবাদ। দল এবং সাধারণ জনগণের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আপনি তো সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আপনি প্রত্যাশা করছেন যে আগামী কাউন্সিলিং এ হয়তো বা আপনার যদি নির্বাচিত হন সাধারণ সম্পাদক হিসেবে জেলা বিএনপির, সে জায়গা থেকে আপনি দল এবং সাধারণ মানুষের জন্য আসলে কি আশা ব্যক্ত করছেন, আপনি আসলে কি করতে? এটা তো অবশ্যই দলে যে সব নেতা খারাপ এমনটা না, কিছু সংখ্যক নেতা যে দলের বদনাম করছে, এটাতে মুক্ত হতে হবে। দলকে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যেভাবে চাচ্ছেন, দলকে যেভাবে চাচ্ছেন, দেশকে যেভাবে চাচ্ছেন, তাকে বুঝতে হবে আমাদের। এতদিন তো আমরা দেখলাম, আমরা দেখেই তো শিখলাম
যে আওয়ামী লীগের পরিণতি কি, ছাত্রলীগের পরিণতি কি। আজকে আমাদেরকে ওদের কিছু বলতে হয় না, জনগণ পিটায়, ওরা রাস্তায় বেরিয়ে জনগণ ধরছে, দোকানদাররা ধরছে, কি ভয়ানক পরিণতি এসে গেছে। এটা থেকে তো আমাদের শিক্ষা নিতেই হয়েছে, শিক্ষা নিতে হবে যে এই মানুষ কি চায়, মানুষ ভালোটা চায়। মানুষ এই যে আওয়ামী লীগের মতো শোষণ করা, অত্যাচার করা, জুলুম করা, চাঁদাবাজি করা এটা পছন্দ করে, ওটা তারেক রহমানও এটা বুঝতে পারছে, সেও এটা প্রশ্রয় দেয় না, দিবে না, এটা করতে দিবে না। তো আগামী দিনে তো অবশ্যই বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন বিএনপি, সেই দলের যদি আর তারেক রহমান এই 17 বছর বাইরে থেকে রাজনীতিতে একদম পরিপূর্ণ 100% পলিটিশিয়ান সে, এবং সে বিভিন্ন সারা বিশ্ব পলিটিক্স দেখেই সে তার ভিতর থেকে আসছে। তার সাথে তার মেয়ে জাইমা রহমান আছে। হ্যাঁ, তো বুদ্ধি পরামর্শ তো করা হয় দেশকে আধুনিক করার জন্য, মানুষের মন বোঝার জন্য, মানুষ কি চায় এটা বুঝেই পলিটিক্সটা হবে। আমি এইটার সাথে হাত মিলিয়ে তারেক রহমান যেমনটা চাই তেমনটা এম করে। আমরা আপনার কাছে জানতে চাই যে বিগত 16 বছরে আপনি যে ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন তার সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। 16 বছরে আপনি তো ঘরে তো শুইতেই পারিনি, বাড়িতে থাকতেই পারিনি। তো এই 16 বছরে যতবার আমি জেলে গিয়েছি, আমি তো বললাম যে আমি কখনো চাঁদাবাজি বা অন্যায়ভাবে টাকা ইনকাম করে এটা আমার নাই, এটা আমি করি না, যার জন্য আমার তো সমস্যা চলে। আমি যতবার জেলে গিয়েছি আমার বউ দেখা গেছে কিস্তি নিয়েছে, সুদে নিয়েছে, টাকা নিয়ে মনে করেন যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ ওদের নিয়েছি, যার কারণে আমি এই 5 বছর আগে 4.5 বছর হলো আমার বাপের দেওয়া বাড়ি 3 তলা পর্যন্ত ছিল, সেই বাপের দেওয়া বাড়ি বিক্রি করে আমি 22 লক্ষ টাকা ঋণ শোধ করেছি, আমার ছেলের জেল কাটাবি। তারপরে আমি এই যে এই জায়গা, এটা টিনের চাল, এই একটা স্কুলেরই ছিল, এটা কিনে নিয়েছি। এইটা আমার তো নির্যাতনের ভিতরে এই একটা। এর মধ্যে হলো যে আমি এমন কোনো বছর নেই 16 বছরে যে বছর আমি জেলে চাইনি, আর কেউ জেলে না গেলে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আর আমাকে অ্যারেস্ট করার পর দেখা যাচ্ছে সব নেতাই পলাতে, আর ধরবে কারে, প্রথমেই আমাকে অ্যারেস্ট করে। তো এইভাবে জেলে গিয়েছি, জেলের ভিতরে আমাকে সেলে রেখেছে। আমাকে জেলা সাহেব বলেছে যে আওয়ামী লীগের অমুক নেতার নির্দেশ, আপনি এখনো সূর্যের আলো দেখেন কেমন করে, আপনাকে সেলের ভিতরে রাখার কথা, আপনি বাইরে আসছে। এইটাই আমাকে সেলে রাখলো, প্রথমে যাওয়ার পরে আমাকে সেলে রাখলো, সেলের ভিতরে। তো এই তো নির্যাতনের ভিতর দিয়েছিলাম, এত জেল জুলুম, অভাব অনটন সবকিছু মিলাই আমার জীবনটা। আমার 2টা ছেলে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি করে, আমার বড় ছেলে পড়ে। আমার বড় ছেলে এরা একটা এই যে বাবা জেলে বাড়ি থেকে পালাতো, তারপরে অর্থের সমস্যা, সবকিছু মিলে আমার ছেলেরা যে এত দূর গিয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শেষের দিকে এসে যেটা হলো যে আমি এই প্রধানমন্ত্রী হত্যার হুমকির দায়ে যে জেলে গেলাম, তার 4 দিন পরে আমার বউ পৌরসভায় দীর্ঘ 15-16 বছর চাকরি করো, সেখান থেকে 4 দিন পরে চাকরির থেকে নট করে দিল যে মেয়র সাহেব আমার বউকে জানিয়ে দিয়েছে যে কুমার স্বামী আমার ব্যক্তিকে মারতে চায়, প্রধানমন্ত্রীকে তোমার এখানে চাকরি করার আমার উপর থেকে চাপ আছে, আমার এমপিরা চাপ দিচ্ছে, আওয়ামী লীগের বড় নেতারা চাপ দিচ্ছে, তুমি রাইছো না। বিনা নোটিশে একেবারে খালি হাতে আমার বউটাকে বিদায় করে দিচ্ছে, চাকরিচ্যুত করে দিচ্ছে। এই তো এটাই আমার জীবন। তার পরবর্তীতে আসে 5 তারিখ পরে আমি তার কোনো নোংরানোতে জড়াইনি, অথচ আমাকে বহিষ্কার করে রাখা হলে, আমাকে বহিষ্কার করে দেওয়া হলো। এইটা কাকে বলবো, কি বলবো, মানুষ জানে দেখতে, এটা তাদের কাছে বিচার, যারা করছে তারাই বুঝুক। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে নির্বাচন নয়, অ্যাজ এ একজন সংগঠক হিসাবে দল এবং পাশাপাশি আপনার এলাকার যে জেলা বিএনপির মধ্যে যে একটা কোন্দলের সৃষ্টি রয়েছে, সেই জায়গা থেকে আপনার আসলে প্রত্যাশাটা কি এবং আপনি আসলে দলের কাছে কি ধরনের প্রতিকার চান? এটা আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন এবং আহ্বান যে এই সমাধান পুরা জেলাতেই তো, প্রত্যেকটা উপজেলাতেই তো সমস্যা লেগে আছে। একটা বড় দলে 4-5 জন করে ক্যান্ডিডেট থাকবে, এটাই সরাবে, সেখান থেকে একজনকে দেবে। কিন্তু আমাদের জেলাটাই যেন কেমন এলোমেলো একটা পর্যায়ে রয়েছে। এগুলো সমাধান করে কেন্দ্রীয়ভাবে যদি আলোচনা করে, আর আমার এখানে তো স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আছেন, যদি ওনার সাথে আলোচনা করে যদি একটা যে কোন দলগুলো মীমাংসা করে বিভিন্ন উপজেলায় বিভিন্ন জায়গায়, তবে আগের চাইতে এখন মোটামুটি একটা পর্যায়ে আছে যে ওই রকম যে দ্বন্দ্ব সেটা নাই, কিন্তু একটা গোছে আসা উচিত, একটা সমঝোতায় আসা উচিত। আর এই জনে জনে ক্যান্ডিডেট হয়ে দেখা গেল যার কোনো কোয়ালিটি নেই, সেও যদি বলে এরকম চাই, এটা তো ঠিক না। তো এটা সমাধান হওয়া উচিত, এবং জেলার বিশেষ করে জেলা কমিটি সুন্দরভাবে হোক, এবং আমি চাবো যে আমাকে দলে ফিরিয়ে নেওয়া হোক। আমার মতো ব্যক্তিকে যদি দলের বাইরে রাখেনি, বা প্রত্যেকটা নির্বাচনে আমি যেভাবে শ্রম দিয়েছি করেছি,
রুমানা মাহমুদকে সাথে নিয়ে তার নির্বাচন আমি করেছি। তো তারপরে নির্বাচনে আবার আগামীতে নির্বাচন, এই টাইমে যদি আমি দলের বাইরে থাকি, এইটা আমি কিভাবে মেনে নেবো? এই কষ্টটা মেনে নেওয়া খুবই কষ্টকর, খুবই। আমি দেখলাম কাল না পরশুদিন দেখলাম যে এরকম সমস্যার কারণে আমাদের দলের এক নেতা বিষকে আত্মহত্যা করছে। তো বিএলপি করাই আমার ভুল হয়েছে, এই বলে সে ফেসবুকে লাইভ করে সে বিষ খেয়েছে। এইটা তো আসলে মানুষ করতে চায় না, হয়ে যায় খুবই দুঃখে কষ্টে হয়ে যায়। আর একটা মানুষ যে জীবনে যেটা করে নাই, যে সত্যটা বারে বারে মানুষের সামনে মুখ খুলে বলতেছে, তার ফ্যামিলির লোক বলতে পারতেছে, সেই ব্যক্তিটার ব্যাপারে তো ভাবা উচিত যে না আসলে আমি তো বারে বারে একই কথা বলি যে আমার জীবনে এমনটা করবে। আমি যখন লাইভ করেছি বলেছি সমস্ত গোয়েন্দা সংস্থাকে, প্রশাসনকে বলেছি, দলের নেতৃবৃন্দকে বলেছি, আহ্বান জানিয়েছি, আমাকে একটা প্রমাণ দেন, একটা খারাপ কাজ, একটা কিছু চালু করেছে। শুধুমাত্র ওই সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি, এই কারণে আমি সেক্রেটারি হয়ে যাব। আমার এই জনপ্রিয়তা, আমার কাছে এত মানুষ আসে, আমার বাড়িতে এত লোক আসে, এটাই দোষ, জনপ্রিয়তাটাই আমার দোষ। এটার জন্য আমাকে বহিষ্কার করা হলো। এই অপরাজনীতি তো ঠিক না। আজকে দীর্ঘ 40-42 বছরের রাজনীতি, আমার 42 বছরে কত জেল জুলুম মুলিয়া কষ্ট, খাওয়া না খাওয়া দিয়ে পার হয়েছে। আজকে একটা দিন ভালো আসছে সামনে, আর সেই সময় আমাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এইটা তো মেনে নেওয়ার মতন, এটা লজ্জাজনক, কষ্টের। এবং যারা করেছো কাদের জন্য লজ্জা কষ্টে হওয়া উচিত তাদের, যে এটা বলা ঠিক হয় নিতে। অথচ তারাই আজকে আরো দেখলাম সব নেতা না, কৃষি সংকট নেতা যারা অপরাধী তারাই বিচারে পেয়েছে। ভালোগুলোর বিচার তারাই করে, ভালো মানুষের ভালো নেতার বিচার তাদের মাধ্যমে হচ্ছে, তারাই বিচারে পেয়েছে। এইটা তো ঠিক নেই, আর এটা চলবেও না। কারণ শেখ হাসিনা দৃষ্টান্ত, জ্বলন্ত উদাহরণ, যে বিভিন্ন সংস্থাকে ব্যবহার করছে, বিভিন্ন প্রশাসনকে ব্যবহার করে 17 বছর 15 বছর পর্যন্ত টিকে থাকছে, তারপরে তাকে দেশ থেকে বাড়াই দিচ্ছে। শেখ মুজিবের মেয়েকে দল রেখে, দেশ রেখে, দেশের জনগণকে পেরে রেখে, কর্মীদের পেরে রেখে পালিয়ে যেতে হবে একা বোনকে নিয়ে, এইটা ভাবাই যায় না। সেটা হয়েছে, এটার কারণেই তো হয়েছে। তো এইরকম যদি অন্যায় অবিচার যদি আমাদের কিছু সংগঠন নেতারা করতে থাকে, তা তবে এই পরিণতি এমনই হবে। এটা দুনিয়ার উপরেই হবে, এবং আল্লাহ যে যেমন দেবে সে তেমন পাবে। বিশেষ করে আমি একটা জিনিস ছোটবেলার তাই বিশ্বাস করি, ছাত্র জীবনে, যে পলিটিক্সে আমি যেমন দিব, পলিটিক্স আমাকে তেমন দিব। আমি যদি পলিটিক্স ফাঁকি দিয়ে করি, পলিটিক্স আমাকে ফাঁকি দিল। আমি কখনো পলিটিক্স ফাঁকি দিয়ে করি না, আমি কখনো পলিটিক্সটা ফাঁকি পারি। তা আমাকে এটা করা হয়েছে, আমার বিশ্বাস এটা টিকবে না, এই মিথ্যাটা টিকবে না, সত্যটা ধরে গেছে। ধন্যবাদ। আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, উনি বারবারই বলছেন যে ঐক্য ঐক্য ঐক্য, সবসময়ের জন্য ঐক্য থাকতে বলছেন। এবং যেহেতু জিয়াউর রহমান উনি গণতন্ত্রের প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্রে উনি বিশ্বাসী, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন যে আসলে সিরাজগঞ্জের প্রত্যেকটা দল মতো ঐক্যতে কি আসলে আসতে পেরেছে, নাকি আসলে দলের মধ্যেও অনেকটা কোন্দলের সৃষ্টি হয়েছে, যা বিভাজনের সৃষ্টির কারণ হতে পারে? এটা বড় দলেতে এরকম থাকেই, কিন্তু আমাদের সিরাজগঞ্জ এরকম নাই। মানে আছে যেটুক, এটাকে ধরা যাবে। কারণ আমার এখানে তো টুকুভাই যে মাপের নেতা, স্থায়ী কমিটি সদস্য, সেই মাপের তার কোনো নেতা নাই, টুকুভাই তো একাই। এখানে তার ওই রকম করেই নেই। কিন্তু আমাদের ভিতর টুকুভাইয়ের পরের যে নেতৃত্ব আমরা আছে, আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব, ক্ষোভ, দুঃখ, কষ্ট। যেমন আমাকে ষড়যন্ত্র করে আমাকে বহিষ্কারই করা হয়েছে, এটা তো মেনে না। টুকুভাই থাকতে এটা হবে, এটা আমি ভাবতেও পারিনি। যে টুকুভাই মাথার উপরে থাকতে এটা করে এরা করতে পারলো, এটাতে একটা দুঃখজনক কষ্টের। এবং টুকুভাই আমি যত শুনে সে অনুতপ্ত, সে কষ্ট পেয়েছে যে এটা কি হলো। তো আমি আশা করবো যে আমার এই ব্যাপারটা দেখবে। তো এইটা বহুদলীয় গণতন্ত্র, এটা তো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে 19 দফা গেছে, সেটার উপরে তো দেশ চলছে, বিএনপি চলছে। আর জিয়া রহমান, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, 3.5 বছর করে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। জিয়া রহমান যে জায়গা থেকে আসছে, সেই ক্যান্টনমেন্ট থেকে যে জিয়া রহমান আসছে, মাত্র 3.5 বছরে যে জনপ্রিয় হয়েছে, এরশাদ সাহেব কিন্তু একই জায়গা থেকে আসছিল। সে 9 বছরেও পিপুলস লিডার হতে পারেনি, যেটা জিয়া রহমান পারছে। জিয়া রহমান তো একটা বাংলাদেশের কোটি কোটি জনগণ জিয়া রহমানের ওই 19 দফার আদর্শের উপরে আজকে বিএনপি চলছে, আজকে দেশেরই চলছে যে জিয়া রহমান। এটাও তো ওনার কথার কি বলছে, মাত্র 3.5 বছর উনি যে জনপ্রিয় হয়েছেন, যেটা রেখে গেছেন, এটা পৃথিবীর ইতিহাস কোন রাষ্ট্রপ্রধানের আছে বলে আমার মনে হয়। আপনি জানেন যে আমরা 5 তারিখের আগে যতগুলো আন্দোলন সংগ্রাম দেখেছি, সেখানে তরুণদের সম্পৃক্ততা অনেক বেশি দেখেছি।
তো সেই জায়গা থেকে সিরাজগঞ্জ জেলাও তার ব্যতিক্রম ধর্মী নয়। সেখানেও আমরা দেখেছি প্রায় অনেক ছাত্র জনতা এবং বিশেষ করে ইয়াং বা তরুণ যে সমাজ রয়েছে এদের অ্যাক্টিভিটিসটা অনেক বেশি দেখেছি। আপনি কি মনে করেন যে তাদের সম্পৃক্ততা আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং তাদের স্পেস করে দেওয়ার আসলে বা প্রক্রিয়াটা কেমন হতে পারে বা কিভাবে হতে পারে? না, তরুণরা আসবে। এখন ব্যাপার হচ্ছে, দেখেন আমার সিরাজগঞ্জ ধরেন জেলা বিএনপি যে সিনিয়র টুকু ভাই ছাড়া বা আমরা যেরকম তুলনা যেরকম দু একজন ছাড়া কিন্তু আসলে মুরব্বী নাই। আমাদের 90-এর যে ছাত্র নেতা আমাদের গ্রুপটা যে যারা আছি যে কজন আছে বাচ্চা সহ সেক্রেটারি সহ আমরা যে কজন আছি এটাই নেতৃত্ব। এর ভিতরে তরুণরা আমাদের জুনিয়র যারা আন্দোলন সংগ্রাম করেছে, এই আগস্ট আন্দোলনে যারা হিরো নায়ক, এরা আসুক, দলের স্বীকৃতি, এরা ছাত্র দল করবে, যুব দল করবে, স্বেচ্ছাসেবক দল করবে, তারপরে একটা পর্যায়ে এসব বিএনপিতে ঢুকবে। এখন যদি এরকম একটা কম বয়সী ছেলেকে হুট করে আমরা বিএনপির রাজনীতিতে ঢুকে নিই, এইটাতে ব্যালেন্স থাকে না, নেতৃত্বের ব্যালেন্স থাকবে না। আর আমরা যেমন এই যে দীর্ঘ 40 বছর মার খেয়ে জেল খেটে কে মামলা কে না কে রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থেকে আসছি, এরা যদি হুট করে হয় এটার গুরুত্ব বুঝবে, মানুষের গুরুত্ব, মানুষের সম্মান, দেশের গুরুত্ব বুঝবে না অতটা। এই কষ্টটা যারা করে না আসছে তারা হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে হুট করে একটা গেছে। এরা বড় হতো। আমি চাবো যে তরুণরা এখন ছাত্র দলে যোগ দিক, ছাত্র দলে ভালো ভালো পজিশন আসুক, যুব দল আছে, যুব দলের গ্রুপ, স্বেচ্ছাসেবক দল আছে। এরা একটা পর্যায়ে জেলা বিএনপির নেতৃত্বে আসবে, এরা এমপি হবে, মন্ত্রী হবে। এটা একটা পর্যায়ে আছে, হুট করে কাউকে এনে এখনই যদি দেওয়া যায় সেটা রক্ষা করা ছিল মেয়ে জালে। যে সর্বশেষ যে প্রশ্নটা আপনার কাছে আমার রয়েছে সেটা হলো যে আপনি আসলে দল থেকে আপনি আসলে কি প্রত্যাশা করছেন যে আপনার পদ পাশাপাশি ধরাছোঁয়ার একটা বিষয় রয়েছে, সেই জায়গা থেকে আপনি কি আহ্বান করবেন বা আপনি আসলে কি প্রত্যাশা করছেন দলের কাছ থেকে? এটা দলের কাছে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, রিজভী আহমেদ আছেন, মহাসচিব আছেন, আরো যারা নেতৃবৃন্দ আছেন। আমি তো দীর্ঘ 12 বছর ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। ওই সময় অ্যানি ভাই, সোহেল ভাই, আইল বাড়ি এলের সবাই আমাদের সময় তারা কেন্দ্রীয় নেতা ছিলেন ছাত্রদলের। সবার কাছে আমার একটা আবেদন যে আমার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে দল থেকে সরিয়ে রাখা হয়েছে, আমি সবার কাছে অনুরোধ যে আপনারা সত্যটা জানুন, আপনারা যাচাই করুন, আপনারা তদন্ত করুন। যত রকম সংস্থা আছে সবাইকে দিয়ে তদন্ত ভিত্তিতে আমাকে যাচাই করে আমাকে দলে ফিরিয়ে নেওয়ার। আমি এই দলের পতাকা তলে মরতে চাই। বাঁচবো আর কতদিন, বয়স তো হয়ে গেছে। আর এখন 60 বছরের উপরে মানুষ বাঁচেই না, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে। তা আমি মারা যাব, আমি পার্টির অফিসে আমার লাশ যাবে না, আমার গায়ে দলীয় পতাকা জড়াবে না, ইটে 40-42 বছর রাজনীতি করে আমি এইটা তো মেনে নিতে পারি না। এটা আমি চাই। আর আমি যদি অপরাধী হয়ে থাকি, খারাপ কিছু করে থাকি, আমি চাবো না। কিন্তু আমার এটা যেহেতু মিথ্যা, আমাকে দলে সসম্মানে আমার জায়গাটাকে ফিরিয়ে দিলে পরে এটাই আমার কাছে সবার কাছে আমার বাড়ি আবেদন, আগুল আবেদন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এই সাক্ষাৎকার থেকে স্পষ্ট প্রতিফলিত হয়েছে রাশিদুল হাসান শুধু একজন পদপ্রত্যাশী নয়, বরং নিজ এলাকার সমস্যা সমাধান, দলীয় কোন্দল থেকে মুক্তি পাওয়া, পাশাপাশি দলের যে ধরনের সমস্যা রয়েছে তা খুঁটিনাটি দেখে তার সমস্যার সমাধান চান তিনি, এবং দলীয় পর্যায় থেকে তার যে বহিষ্কৃত স্থান, তার স্থানটাকে ফেরত পাওয়ার জন্য তিনি সদয় আবেদন করেছেন। দেখার বিষয় দল এখন তার জন্য কি করেন। জুয়েল হোসাইন, সিরাজগঞ্জ।